দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সঙ্গে থাকছি আমি মজুমদার জুয়েল। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মৃত্যুদণ্ডের সাজা চেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ৩ আসামির সব সম্পদ জব্দের নির্দেশনাও চায় রাষ্ট্রপক্ষ। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানি ১৬ জুন পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হন ১৪০০-র বেশি, যাদের ১২ থেকে ১৩% শিশু, আর আহত হন বহু মানুষ। ৫ই আগস্ট পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু অডিও ভিডিওতে যোগসূত্র মেলে বর্বর ওই হত্যাকাণ্ডের। অভিযোগ পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তে নামে প্রসিকিউশন। প্রায় ৮.৫ মাস নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে রবিবার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। নীল রঙের মলাটে ফরমাল চার্জ ছিল ১৩৫ পৃষ্ঠার। ৮১ জনের সাক্ষী তালিকা সহ তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় ৮,৪৪৭ পৃষ্ঠায়। আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মাঝে রয়েছে উস্কানি, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, আবু সাইদ হত্যা, মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিরোধে মারণাস্ত্রের ব্যবহার এবং আশুলিয়ায় মরদেহে পোড়ানোর অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি সাবেক আইজিপি মামুনকে এই মামলায় গ্রেফতার দেখাবার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ৫টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানিতে পলাতক আসামিদের আইনজীবীরা উপস্থিত না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এদিন প্রথমবারের মতো এজলাসের ভেতর থেকে রাষ্ট্রপক্ষের শুনানি সরাসরি সম্প্রচার করে দেশের গণমাধ্যম। আদালতের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন যুগের সূচনা করল ট্রাইব্যুনাল, যা বিচার প্রার্থীদের প্রত্যাশা যেমন পূরণ করবে, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারের চুলচেরা বিশ্লেষণের সুযোগ করে দেবে সবাইকে। এর পাশাপাশি এই সম্প্রচারের মাধ্যমে প্রসিকিউশন একটি বার্তা দিল, শক্ত প্রমাণ পাওয়া গিয়েছে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই যে সরাসরি সম্প্রচারের প্রসঙ্গটি, এই প্রসঙ্গে আরও একটি প্রতিবেদন দেখাবো। এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হলো। দেখানো হলো জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানি। বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্যই এই উদ্যোগ, বলছে প্রসিকিউশন। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে। বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার। বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সে কারণে দেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে পারেন না, তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারেন, সেজন্য সরাসরি সম্প্রচারের এই সিদ্ধান্ত। বিচারে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনালের বিচার কক্ষে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম স্থাপন সহ সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সমৃদ্ধ করা হয়েছে।
কোর্টরুম ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে। বিচার কার্যক্রম ধারণ করে পরবর্তী সময়ে তা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। কোনো ক্ষেত্রে সাক্ষীর জন্য বিষয়টি হুমকি মনে হলে তখন সেই সাক্ষীর শুধু বক্তব্য প্রচার করা যাবে তাকে না দেখিয়ে, অথবা বিচার প্রক্রিয়ার কোনো কার্যক্রমকে যদি ট্রাইব্যুনালের কাছে স্পর্শকাতর মনে হয় তবে সেই অংশটুকু বাদ দিয়ে প্রচার করা যাবে বলে জানায় প্রসিকিউশন। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মৃত্যুদণ্ডের সাজা চেয়েছে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে ৩ আসামির সব সম্পদ জব্দের নির্দেশনাও চায় রাষ্ট্রপক্ষ। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শুনানি ১৬ জুন পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হন ১৪০০-র বেশি, যাদের ১২ থেকে ১৩% শিশু, আর আহত হন বহু মানুষ। ৫ই আগস্ট পরবর্তী সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু অডিও ভিডিওতে যোগসূত্র মেলে বর্বর ওই হত্যাকাণ্ডের। অভিযোগ পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্তে নামে প্রসিকিউশন। প্রায় ৮.৫ মাস নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে রবিবার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। নীল রঙের মলাটে ফরমাল চার্জ ছিল ১৩৫ পৃষ্ঠার। ৮১ জনের সাক্ষী তালিকা সহ তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় ৮,৪৪৭ পৃষ্ঠায়। আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে 5টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মাঝে রয়েছে উস্কানি, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, আবু সাইদ হত্যা, মার্চ টু ঢাকা কর্মসূচি প্রতিরোধে মারণাস্ত্রের ব্যবহার এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানোর অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি সাবেক আইজিপি মামুনকে এই মামলায় গ্রেফতার দেখাবার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানিতে পলাতক আসামিদের আইনজীবীরা উপস্থিত না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এদিন প্রথমবারের মতো এজলাসের ভেতর থেকে রাষ্ট্রপক্ষের শুনানি সরাসরি সম্প্রচার করে দেশের গণমাধ্যম। আদালতের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন যুগের সূচনা করল ট্রাইব্যুনাল, যা বিচার প্রার্থীদের প্রত্যাশা যেমন পূরণ করবে, ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারের চুলচেরা বিশ্লেষণের সুযোগ করে দেবে সবাইকে। এর পাশাপাশি এই সম্প্রচারের মাধ্যমে প্রসিকিউশন একটি বার্তা দিল, শক্ত প্রমাণ পাওয়া গিয়েছে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সহকর্মী সারাদিন আজকের এই বিচার কার্য থেকে রিপোর্ট সংগ্রহ করেছেন। তিনি এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনিও ইতিহাসের সাক্ষী হলেন, আপনাকেও দেখলাম আমরা সরাসরি সম্প্রচারে, মানে অনুভূতিটা কেমন, এটা দিয়ে একটু শুরু করতে চাই। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ শুধু বিচার প্রার্থীরা না, দেশের প্রতিটি সচেতন মানুষেরই কিন্তু কৌতূহল রয়েছে বিচারাঙ্গন নিয়ে, বিশেষ করে এজলাসের ভিতরে কিভাবে বিচারিক প্রক্রিয়াটা অংশগ্রহণ হয়, দুপক্ষের তর্কাতর্কি কিংবা আইনি উপস্থাপন কেমন, সেই বিষয়গুলো নিয়ে সবার একটি কৌতূহল রয়েছে। এবং এর মাঝে আসলে একটা নতুন মাত্রা যোগ হলো এবং বলা যেতে পারে যে সামনের দিনগুলোতে হাইকোর্টেও কিন্তু এই বিষয়ে একটি রুল জারি হয়েছে, কারণ কনস্টিটিউশনাল ম্যাটারগুলো সম্পর্কে রাষ্ট্রের যে অভিভাবক বিচার বিভাগ তাদের কি মতামত সেগুলো কিন্তু জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের।
সব মিলিয়ে এটা একটা শুভ সূচনা বলা যায়, কারণ আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে এখন সরাসরি সম্প্রচার করলে কি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? যে বিষয়টা হচ্ছে সরাসরি সম্প্রচার করলে স্বচ্ছতা নিশ্চিত প্রথম পর্যায়ে হবে না, কিন্তু পরবর্তী পর্যায়ে যদি সেখানে কোনো বিচ্যুতি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ার বা যিনি অ্যাকিউজড পারসন, যার বিরুদ্ধে অভিযোগ, তার কিন্তু সেই সুযোগটা থাকে, কিংবা গণমাধ্যমে কিন্তু তার জায়গায় প্রকারান্তরে প্যাসিভ ভয়েস রেজ করতে পারে যে এই জায়গাগুলোতে আসলে বিচ্যুতি রয়েছে, এই জায়গাগুলোতে তদন্ত কিংবা যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে যা যথার্থ হয়নি। এখন ডিফেন্স লয়ারদের যে অবস্থান আমরা অন্তত দেখতে পাচ্ছি, আপনিও খেয়াল করে দেখবেন, তাদের আর্গুমেন্টগুলো কেমন দেখছেন আপনি? আসলে এই ক্ষেত্রে কিন্তু ডিফেন্স লয়ার যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন আটক রয়েছেন, তিনিই কিন্তু পাবেন, কারণ তিনি যেহেতু রয়েছেন। আর যে দুজন পলাতক রয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, এই দুজন যদি আপনার নির্ধারিত সেই 16 তারিখে উপস্থিত না হন, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া হচ্ছে ট্রাইব্যুনালের খরচে তাদের জন্য একজন ডিফেন্স লয়ার দেবেন, যেটা আমরা অতীত ট্রাইব্যুনালে দেখেছি যে ডিফেন্স লয়ারের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শেষ করার ক্ষেত্রে, এবং সেই লয়ার নিয়োগ দেওয়ার পর তাকে এই মামলার যেই যত অভিযোগ রয়েছে, যত সাক্ষ্য প্রমাণ, এই সবগুলো তথ্য তাকে সরবরাহ করা হবে, তিনি প্রস্তুতি নেবেন এবং সেই প্রস্তুতির আলোকে তিনি তাদের হয়ে আইনি লড়াই করবেন। এবং এই বিষয়টা হচ্ছে আইনগতভাবে। এখন আপনি যে প্রশ্নটা তুললেন ডিফেন্স লয়ার, সেক্ষেত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যিনি ডিফেন্স লয়ার, তিনি যখন এই নথিগুলো নিয়ে তার যে আইনি অবস্থান তুলে ধরবেন, তারপরেই হয়তো তাকে মূল্যায়নের সুযোগটি পাওয়া যাবে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে দুজন যে পলাতক আসামি, তারাই আইনজীবীটা প্রসিকিউশন ঠিক করে দেবে, বা প্রসিকিউশন না, ট্রাইব্যুনাল ঠিক করে দেবে, তারা কোনো আইনজীবী নিয়োগ করলে তারা সেই সুযোগটা পাবেন না, তাই তো? এটা পরিষ্কার। তারা যদি নিয়োগ করেন সেই আইনজীবী অবশ্যই আসতে পারেন, সেক্ষেত্রে তো এটা তো ট্রাইব্যুনাল তাদেরকে আরও ওয়েলকাম জানাবে, কারণ ট্রাইব্যুনাল বলে দিয়েছে যে ইদার আইনজীবী নর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং লাস্ট অফ অল ট্রাইব্যুনাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের প্রতি বেশি এমফাসিস দিয়েছে, এবং সেই ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আইনজীবীর কথা বলা রয়েছে। অতএব আইনজীবী দিয়ে কিন্তু তাদের আসার সুযোগটি রয়েছে, তবে যদি না আসে সেক্ষেত্রে বিচার কার্য এগিয়ে নেওয়ার এটা হচ্ছে একটা চিরায়ত মাধ্যম। সেই ক্ষেত্রে একজন ডিফেন্স উইটনেস ছাড়া, দুই পক্ষকে শোনা ছাড়া আদালত কখনো সিদ্ধান্ত দিতে পারে না। মিজান আহমেদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীকাল দেশের 55তম বাজেট প্রস্তাব করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তার ধারণকৃত বাজেট প্রস্তাব সোমবার বিকেল 4টায় বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সম্প্রচার করা হবে। বিপুল প্রত্যাশার এই বাজেটে গতানুগতিক কর কাঠামো থাকলেও সামান্য বাড়ছে করমুক্ত আয়সীমা। বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত, বরাবরের মতো চাপেই থাকবে ব্যাংক খাত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে বিগত 17 বছরের নানা দুঃখ বেদনার অবসান চান সুবিধা বঞ্চিত মানুষ। নাগরিকদের অর্থনৈতিক মুক্তির বিশাল প্রত্যাশাকে সামনে রেখে সোমবার 55তম বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের বাজেট বিটিভি ও বেতারে সম্প্রচারের মাধ্যমে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থবছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এরই মধ্যে 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। নতুন বাজেটে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি 2024-25 অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এর বিপরীতে গেল 10 মাসের আহরণ লক্ষ্য থেকে এখনও সরকার পিছিয়ে 71,000 কোটি টাকা। ঘাটতি বাজেটের বেশিরভাগই পূরণ হবে ব্যাংক খাত থেকে। 1,38,000 কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব পর্যালোচনা করছেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত। 32,392 কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। ঊর্ধ্ব মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট মানুষকে কিছুটা হলেও ছাড় দিতে করমুক্ত আয়সীমা বেড়ে 3,75,000 কোটি টাকা করা হচ্ছে। জানা গেছে এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জন নয়, বরং বাজেট কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারই হবে মূল লক্ষ্য। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
সহকর্মী মুস্তফা মাহবুব যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে এর সঙ্গে আরো বিস্তারিত জানানোর জন্য। মুস্তফা মাহবুব, আপনাকে স্বাগত। মানে বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যারা হচ্ছে বাজেট নিয়ে নানা ধরনের অসঙ্গতি কথা তুলে ধরেছেন, সমালোচনা করেছেন, এই ডক্টর সালেউদ্দিন থেকে শুরু করে অনেকেই, তারাই এখন সরকারে। সেই দিকটা বিবেচনা করলে তো এবারে বাজেটটা সর্বোৎকৃষ্ট বাজেট হওয়ার কথা, আপনার কি মনে হয়? তাত্ত্বিকভাবে কিন্তু তেমনই হওয়ার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে তেমনটি হচ্ছে না। সরকারের দায়িত্বশীল পক্ষ যেগুলো আপনি বলছিলেন, যেমন পরিকল্পনা উপদেষ্টা, তিনিও কিন্তু যখন জাতীয় অর্থনৈতিক পরিষদ যেটি এনএসসির বৈঠকের পরে যখন এডিপি পাশ হলো, তখন কিন্তু তিনিও সেটি বলেছেন এবং তার পরবর্তী বেশ কয়েকটি সেমিনারেও কিন্তু তিনি এই কথাটি বলার চেষ্টা করেছেন যে নানা রকম পারিপার্শ্বিক চাপের কারণে আসলে সেই কাঠামোগত পরিবর্তনের কথা যেটি এর আগে তারা বলতেন বা প্রত্যাশা করা হচ্ছিল, সেটি কিন্তু আসলে খুব বেশি হচ্ছে না। তার একটি ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি, যতটুকু তথ্য উপাত্ত এখন আমরা পেয়েছি। আগামীকাল আপনি জানেন যে বেলা ৩টার সময় এই বাজেট, আমরা প্রতিবেদনে বললাম ৪টায়, ৩টা না ৪টা, এটা বোধহয় কিছুক্ষণ আগে একটু সংশোধনী এসেছে। এটি আসলে ৪টার সময় ছিল, কিন্তু কিছুক্ষণ আগে যে সংশোধনীটি এসেছে সেটিতে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বেলা ৩টার সময় এটি জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন। ওকে, তাহলে আমাদের প্রতিবেদনটা একটু কারেকশন দেয়া হলো। ৩টায় কালকে সম্প্রচার করা হবে। একটা জিনিস, যে এনবিআর কর্মকর্তাদের যে বিক্ষোভ, কলম বিরতি, এসব কারণে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ তৈরি হবে বলে আমাদের ধারণা। আপনি আরো ভালো বলতে পারবেন। সেক্ষেত্রে রাজস্ব আদায়ের যে ৫ লাখ কোটি টাকার বেশি যে লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু এবার কতটুকু হবে আপনার কি মনে হয়? নিশ্চয়ই। তার আগে একটু বলতে চাই যে চলতি অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা ছিল প্রায় 4,80,000 কোটি টাকা, সেই লক্ষ্যমাত্রার থেকে কিন্তু মাসভিত্তিক লক্ষ্যমাত্রাও আবার আছে। মাসভিত্তিক লক্ষ্যমাত্রা হিসেবে যেটি আছে সেটিতেই আমরা দেখেছি যে 10 মাসে যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে 71,000 কোটি টাকা কম ছিল। এবং আপনি জানেন যে তারপরেই আসলে এই মে মাস জুড়েই কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলনের কারণে আসলে রাজস্ব কর্মকর্তারা তাদের যে কলম বিরতিতে গেলেন বা কর্মবিরতি যাই বলি না কেন সেটাকে, সেখানে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আর বাংলাদেশের রাজস্ব আহরণের যদি আপনি প্যাটার্নটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু মে এবং বিশেষ করে জুন মাস খুবই গুরুত্বপূর্ণ। শেষ দিকে এসে আসলে রাজস্ব আহরণের যে গ্রাফটা সেটি কিন্তু অনেক বাড়ে এবং সামগ্রিক যে লক্ষ্যমাত্রার তার কাছাকাছি কিন্তু যাওয়ার সুযোগটা তৈরি হয়। হয়তো সেই জায়গা থেকে বলা যায় আসলে জুন মাস তো কেবল শুরু হলো, যদিও এখানে কোরবানির ঈদের একটা বড় বন্ধ আছে, তারপরও হয়তো সব মিলিয়ে জুন মাসেও যদি রাজস্ব কর্মকর্তারা তাদের কাজগুলো, ডে টু ডে কাজগুলো করতে পারেন, তাহলে হয়তো কিছুটা সামলে ওঠা যাবে। কিন্তু ঘাটতি যে একটা বড় অঙ্কের থাকছে সেটি স্বাভাবিক। এর সঙ্গে আসলে আরেকটি বিষয়, আপনি মূলত যে প্রশ্নটি করেছেন যে আসছে অর্থ বছরে যেটি 5,18,000 কোটি টাকা বা এর আশপাশে হয়তো একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে, এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পরই হয়তো দেখা যাবে যে এই যে এনবিআর বিভাজনের প্রক্রিয়াটিও শুরু হবে। তো সেই রকম একটা প্রেক্ষাপটে আসলে কিছুটা সময় তো আসলে এইটি বাধাগ্রস্ত হবেই। আর যখন নতুন কোনো পদ্ধতি আসলে চালু করা হয়, তার কিছু ভালো দিক খারাপ দিক মিলিয়ে আসলে একটা চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। তাছাড়া এই সরকার, আমি যদি ধরেই নিই যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, তাও তো এই অর্থ বছরের প্রথম হাফটা শেষ হয়ে যাবে। সেটাও কি তাদের মাথায়, মানে বাজেট যারা দিচ্ছেন তাদের মাথায় আছে কিনা? সেটি আসলে বলা খুব মুশকিল, কারণ আমরা বাজেটের যতটুকু তথ্য উপাত্ত পেয়েছি, সরকার কিন্তু একটা পূর্ণাঙ্গ চিত্রই দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে কর কাঠামোর কথা যদি বলি, যেটি হচ্ছে ব্যক্তির যে করমুক্ত আয় সীমা, সেটি কিন্তু এই অর্থ বছর, অর্থাৎ নতুন যে অর্থ বছর 2025-26 অর্থ বছরের যে বাজেটটি আমরা কালকে পেতে যাচ্ছি, সেখানে কিন্তু আসলে সেটি অপরিবর্তিতই থাকছে। 25,000 টাকা বোধহয় বাড়ছে। জি না, এটি এখানে একটু তথ্যগত ভুল আছে। সেটি হচ্ছে নতুন অর্থ বছর, অর্থাৎ 2025 এবং 26 যে অর্থ বছরের বাজেটটি আগামীকাল ঘোষণা করা হচ্ছে, সেই অর্থ বছরে আসলে এটি বাড়ছে না, এটি অপরিবর্তিতই থাকছে। কিন্তু এই অর্থ বছরের বাজেটে একটি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটি 2026-27 এবং 27-28 অর্থ বছরের জন্য 25,000 টাকা করে বাড়ানো হচ্ছে প্রতিটি শ্রেণীর জন্যই। তো সেইটা যদি আসলে আমরা দেখি, আসলে সামগ্রিকভাবে যে যদি বিষয়টি এমন হতো যে 6 মাস পরেই একটা নির্বাচনের পর নতুন সরকার আসবে, একটা নতুন বাজেট হবে, যেমনটা আমরা 1996 সালে দেখেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার সাবেক ছিল এবং
সেখানে কিন্তু এক ধরনের ওই বার্তাটা ওই রকম ছিল, কিন্তু এবার কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ বার্তা পাচ্ছি। তো সেক্ষেত্রে অনেক আসলে ধন্যবাদ, বলাটা অনেক খুব ধন্যবাদ। কঠিন জি। যে এটি আপনাকে শেষ অনেক হবে ধন্যবাদ, কিনা। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহমুদ ছিলেন আমাদের সঙ্গে। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পেল দলটি। এই রায়ের ফলে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না দলটির। তবে দলটির প্রতীকের বিষয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামী এবং নির্বাচন কমিশনের আইনজীবী। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এক যুগ পর তা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ রবিবার এই রায় দেয়। বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এবং দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াত ইসলামীর সামনে। জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে কিছু বলা হচ্ছে। এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আইনজীবী। আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অযৌক্তিক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা নেতারা এতে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি অন্তত 41টি দল ডিসেম্বরেই নির্বাচনে সম্মত আছে। কেউ কেউ ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। কিছু ইসলামিক দল নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি রয়েছে নেতাদের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া হয়ে দেখা দেয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দাবি জোরালো হলেও প্রধান উপদেষ্টা জাপান সফরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একটি দল নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস একটা ইউনূস। এই প্রসঙ্গ ধরে গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি, আগেই জামায়াতে ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল আছে আওয়ামী লীগের, অর্থাৎ 49টি নিবন্ধিত দলের বেশিরভাগই ডিসেম্বরে নির্বাচন চায়। এলডিপি ও গণফোরাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে। আর বিএনপির মিত্র 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম জোট সহ 50টির বেশি দল এবছরের মধ্যেই নির্বাচন চাইছে, এমন তথ্য আছে গণমাধ্যমে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচন অনুষ্ঠান রোজার আগে পরে অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিলে করার দাবিও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বিএনপির সঙ্গে যুগপথে থাকা 41 দল ডিসেম্বরে নির্বাচন হতে সম্মত আছে। বিএনপি সহ প্রায় 41টা দল আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং তারা এখন ইনট্যাক্টই আছে। সবাই মনে করে যে ডিসেম্বরে ভোট হতে পারে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমন কথা তারা আগে থেকেই বলছেন। কেন একটা দলকে তিনি সিঙ্গেল আউট করতে চাইলেন, এটাও আমার কাছে বোধগম্য হয়নি। এটা একটা দুটো দল ছাড়া বাকি প্রায় সকল রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। যে কয়েকটি ইসলামী দল নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংস্কারে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করবে। কিন্তু কবে করবেন এটা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, যে আমি জানুয়ারিতে করব,
ফেব্রুয়ারিতে করব বা মার্চে করব। নির্বাচন নিয়ে আলোচনা বাকবিতণ্ডার পরও কেন সরকার রোডম্যাপ ঘোষণা করছে না এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলের নেতারা বলছেন এ নিয়ে বেশি দেরি হলে দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিবে, যার ফল ভালো হবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন শুধু বিএনপি নির্বাচন চায়, জাপানে গিয়ে ডক্টর ইউনূসের এমন বক্তব্য সত্য নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। এই সময় বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সরকার প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তীব্র ভাষায় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করবে, আর জুন মাসে হলেও তো তাই করবে। তো আপনারা চাপাচাপি করেন কেন? যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সাথে বিদায় নিতে পারবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন স্থায়ী কমিটির অপর সদস্য জাহিদ হোসেন। আজকে যারা কথা বলছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। এখানে যা কিছু হবে, যা কিছু সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে। এ সময় বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচন নিয়ে দুরভিসন্ধি না করার কথা জানান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের হজ কার্যক্রম হবে অনন্য এবং নিরাপদ, এমন দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজ মিশনে হাব এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে হজ প্রস্তুতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন ধর্ম উপদেষ্টা। আমাদের জেদ্দা প্রতিনিধি AR নোমান এই তথ্য জানিয়ে আরও জানিয়েছেন, বাংলাদেশি হজ যাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা তদারকি করছেন ধর্ম উপদেষ্টা। 4 জুন হজের মূল কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত হজ প্রত্যাশীরা। এদিকে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। তাছাড়া অবৈধ হজ যাত্রীদের শনাক্ত এবং নিরাপত্তায় থাকবে কয়েকশো ড্রোন। আগামী 5 জুন অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ। বাংলাদেশ থেকে এবছর হজে অংশ নিচ্ছেন 85,164 জন। মুসলিম উম্মার জন্য দোয়া করব যাতে আল্লাহ পৃথিবীকে শান্তি রাখে। 10 কোটি টাকার আমরা টিকা বিনামূল্যে হাজী সাহেবদেরকে দিয়েছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাজী সাহেবদের এক প্রকার ভর্তুকি 1 কোটি টাকার ওষুধ দিচ্ছে। এই পর্যন্ত 35,000-এর মতো রুগীকে আমাদের 3টে সেন্টারের মাধ্যমে আমরা ব্যবস্থাপত্র দিয়েছি। গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ এলাকায় আবারও গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে 31 ফিলিস্তিনির। এদিকে গাজাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বেশ কিছু জায়গায় হামাস সংশোধনী চাইলে তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলের রাফা সীমান্তে ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। দীর্ঘ অপেক্ষার পর একটু খাবারের আশায় ত্রাণ বিতরণ এলাকায় জড়ো হয় ক্ষুধার্ত হাজারো ফিলিস্তিনি।
আর তখনই ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে ঘটে হতাহতের ঘটনা। আহতদের সেবায় ওই এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। আমি ত্রাণ নিতে গিয়েছিলাম, খালি হাতে ফিরে এসেছি। এক ফোঁটা পানিও নেই আমাদের খাওয়ার মতো। আটা, চাল, রুটি কোনো খাবার নেই। ত্রাণ নিতে হাজার হাজার লোক জড়ো হয়েছে, আমরা কিছুই পাই। এ ঘটনায় ত্রাণ বিতরণ এলাকাকে গণমৃত্যু ফাঁদ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে গাজা মিডিয়া অফিস। আর গাজাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চেয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জীবিত 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি ও মৃত 18 জনের মরদেহ ফেরত দিতে প্রস্তুত তারা। পাশাপাশি যুদ্ধবিরতি প্রস্তাবের কিছু জায়গায় সংশোধন চাইলে তা অগ্রহণযোগ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। অপারেশনস কমিটি সহ আপাতত কোনো উপকমিটি ভেঙে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দিতে প্রতিটি বিভাগে ছোট আকারে কার্যালয় করতেও চায় বিসিবি। শিগগিরই বায়োমেকানিক ল্যাবও গঠন করা হবে। সভাপতির দায়িত্ব নেবার পর যুব ক্রীড়া উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানিয়েছেন বুলবুল। নানা জল্পনা কল্পনা আর উৎকণ্ঠা পেছনে ফেলে দুদিন আগে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জানাচ্ছি আমাদের জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছেন এখানে। দায়িত্ব নেয়ার 48 ঘন্টা পেরোনোর আগেই সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ক্রীড়া উপদেষ্টার সাথে। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পরিচালকও। কি আলোচনা হয়েছে সেই সাক্ষাতে? মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে এবং যে পরিমাণ সাপোর্ট আজকে আমাদেরকে অফার করা হয়েছে বা যে পরিমাণ সাপোর্ট আমাদের মন্ত্রণালয় থেকে সব স্পোর্টস এবং ক্রিকেটকে করা হয়, উই আর সিম্পলি ওভারওয়েলমড। আমাদের কাছে মনে হচ্ছে যে এত সাপোর্ট আমরা পাই, এই সাপোর্টগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ক্রিকেট অপারেশনস কমিটি নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি। তবে আপাতত কোনো উপকমিটি ভেঙে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির নয়া এই সভাপতি। আমাদের যে উপকমিটিগুলো আছে বা কমিটিগুলো আছে সেখানে কোনো ডিস্টার্ব করবো না, কেননা আপনারা জানেন যে এই কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, বাট আমরা রিভিউ করব। রিভিউ করে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, কোন জায়গাটা ভালো করছে, কোন জায়গাটায় আমাদের বাদ দিতে হবে, সেগুলো অবশ্যই আমরা দেখব। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে তৃণমূলে কার্যক্রম বাড়াতে প্রতিটি বিভাগে ছোট আকারে করা হবে বিসিবির কার্যালয়। একই সাথে শীঘ্রই একটি বায়োমেকানিক ল্যাব তৈরি করবে বিসিবি, যা অন্য ফেডারেশনগুলোরও ব্যবহারের অনুমতি থাকবে। একটা মিনি বিসিবি চিটাগাংয়ে থাকবে, খুলনায় থাকবে, রাজশাহীতে থাকবে, সিলেটে থাকবে, যেখান থেকে আমরা আমাদের যে ওই যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কিভাবে সম্পৃক্ত করতে পারি। ক্রীড়া উপদেষ্টার সাথে আলোচনায় আমিনুল ইসলামের মেয়াদকাল নিয়ে কোনো কথা হয়েছে কিনা তা জানতে চাইলে নয়া সভাপতি জানান, তার কাছে মেয়াদকাল নয় বরং প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। গত 16-17 বছরও দেখেছি, আবার কিছুদিনও দেখব। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। সো লেটস সি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।